সোনিয়া এবং সঞ্জনা নিজেদের মুখ দেখার অনুষ্ঠানে ব্যাকলেস, মিনি ড্রেস, চশমা এবং হিল পরে সবার সামনে চলে আসে, যা দেখে সবাই ভীষণই অবাক হয়। নতুন দুই শহুরে বৌমার এরকম খোলামেলা পোশাক আশাক দেখে পাড়া প্রতিবেশী সবাই নিন্দামন্দ করতে শুরু করে। এ কি আশা, আমি তো ভেবেছিলাম তুমি তোমার নতুন বৌমাদের মুখ দেখার অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ করেছো, কিন্তু তোমার দুই বৌমা তো দেখছি শুধু মুখ নয়, শরীরের বাকি অংশও দেখিয়ে ফেলছে। ছি, আমার এরকম বৌমা থাকলে আমি তো নদীর জলে ডুবে মরতাম। আপনার কোনো ফ্যাশন সেন্স নেই বলেছে অন্য কারো ফ্যাশন সেন্স থাকবে না, এরকম তো কোনো মানে হয় না। আমরা কলেজে থাকতে অনেক ফ্যাশন কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, ওকে? আমাদের নিজেদের মুখ দেখার অনুষ্ঠানে আমরা ভালো করে সেজে এসেছি বলে আপনাদের এত অসুবিধা হচ্ছে কেন? উফ, দেখেছিস, আমি তো তখনই বারণ করেছিলাম এরকম অনুষ্ঠানে আসবো না। এই অনুষ্ঠানে থাকা লোকজনের কোনো ক্লাস নেই। আমার তো এরকম ট্র্যাডিশনাল সেরিমনি মোটেই পছন্দ নয়। দুই বৌমার এরকম আচরণ দেখে আশা দেবীর মাথা লজ্জায় নত হয়ে যায়। আশা দেবী অনেক শখ করেছিল তার চার বৌমার মুখ দেখানোর অনুষ্ঠানের জন্য অনেক রকমের পরিকল্পনা করে। আশা দেবীর বড় ছেলে সুজয় গ্রামের মেয়ে সুচরিতা এবং মেজ ছেলে অমিত শেফালিকে বিয়ে করে, কিন্তু সেজ ছেলে সুরজ এবং ছোট ছেলে সাগ্নি শহরের হোস্টেলে থেকে পড়াশোনা করায় তারা দুই শহুরে মেয়ে সোনিয়া এবং সঞ্জনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এভাবে একসঙ্গে চার বৌমাকে পেয়ে আশা দেবী খুবই খুশি হয়। বিয়ের কয়েকদিন পর আশা দেবী তার চার বৌমাকে ডেকে বলে, শোনো বৌমারা, আমি ঠিক করেছি তোমাদের চারজনের আমি খুব বড় করে মুখ দেখার অনুষ্ঠানের আয়োজন করব। ওই অনুষ্ঠানে আমি আমার পরিবার, পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করব, আর অনুষ্ঠানটা কিন্তু 2 দিনের মধ্যেই হবে, তাই তোমরা নিজেদের মতো তৈরি থেকো। শাশুড়ি মায়ের কথা শুনে সুচরিতা এবং শেফালি রাজি হলেও সোনিয়া এবং সঞ্জনা বেঁকে বসে। কি, 2 দিনের মধ্যে অনুষ্ঠান হবে? আপনি এই কথাটা আমাদেরকে আগে জানাননি কেন? আমার একটাও ড্রেস নেই, আমাকে তো এখন নতুন ড্রেস কিনতে হবে। এই বিয়ের চক্করে পড়ে আমার মেকআপ গুলো পুরানো হয়ে গেছে, আমাকে নতুন মেকআপ কিনতে হবে, জুয়েলারিও কিনতে হবে। হ্যাঁ রে, আমার মনে হচ্ছে আমাদের আজকেই শপিং এ যাওয়া উচিত। এমনিতেও আমি যা পিকি, আমার তো একটা পছন্দ মতো ড্রেস খোঁজার জন্য 10 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। এমন সময় আশা দেবী তার আলমারি থেকে 4টে সুন্দর সুন্দর জামদানি এবং বেনারসি শাড়ি নিয়ে আসে। তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই, আমি তোমাদের চারজনের জন্য আমার পছন্দ মতো জামদানি আর বেনারসি শাড়ি কিনে রেখেছি। এর মধ্যে তোমাদের যা পছন্দ হয় তোমরা চারজনে নিতে পারো। কিন্তু সঞ্জনা এবং সোনিয়া খুবই শহুরে এবং আধুনিক হওয়ায় তারা মোটেই শাড়ি পরতে পছন্দ করত না। অন্যদিকে সুচরিতা এবং শেফালি গ্রামের মেয়ে হওয়ায় তারা বেনারসি শাড়ি পরতে খুবই পছন্দ করে। বাহ, আপনার তো চয়েস আছে বলতে হবে। আপনি আমাকে সব থেকে সুন্দর বেনারসি শাড়িটাই দিয়েছেন। আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, আমি মুখ দেখার দিন এই শাড়িটাই পরবো। এসব শাড়িটারি কে পরে? উফ মা, আপনিও না সেই পুরানো যুগের মানুষ হয়েই থেকে গেলেন। আমরা এসব শাড়িটারি পরতে পারবো না। আপনি বরঞ্চ আমাদেরকে 50-60 হাজার টাকা দিন, আমরা নিজেদের মতো শপিং করে নেব। আমাদের সবাইকে এত দামি দামি বেনারসি শাড়ি দিচ্ছে, তোমাদের পছন্দ হচ্ছে না? আবার শুধু শুধু এত টাকা খরচা করার কি দরকার? মা যখন ভালোবেসে আমাদের শাড়ি দিচ্ছে, তখন আমরা চার বৌমা মিলে একসঙ্গে মায়ের পছন্দ মতো বেনারসি শাড়ি পরবো। তাহলে মুখ দেখার অনুষ্ঠানে সবাই আমাদের দেখে খুব খুশি হবে। লেট মি গেস, তোমাদের সাজ পোশাক দেখে, কথাবার্তা শুনে মনে হচ্ছে তোমরা ডেফিনেটলি গাইয়া। আমরা আমাদের মুখ দেখার অনুষ্ঠানে কি পরবো না পরবো সেটা তোমাদেরকে বলতে হবে না। আমরা মোটেই শাড়ি পরতে পছন্দ করি না, তাই আমরা শাড়ি পরবো না। এই বলে সঞ্জনা এবং সোনিয়া সেখান থেকে চলে যায়। আশা দেবী তাদের বোঝানোর চেষ্টা করলেও দুজনেই কোনো কথা শুনতে চায় না, তাই শেষ পর্যন্ত আশা দেবী সোনিয়া এবং সঞ্জনাকে 30,000 টাকা দেয়, যা দেখে দুজনেই খুবই খুশি হয়। উফ, আমি তো ভাবতেই পারিনি আমাদের নতুন শাশুড়ি মা আমাদেরকে 30,000 টাকা দেবে। আমার তো সেই আনন্দ হচ্ছে। চল, এখনই আমরা বাড়ি গিয়ে পার্টি করে আসি। 2 দিন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি থেকে বেরোতেই পারছি না। কিন্তু আমরা যে শাশুড়ি মাকে বললাম আমরা শপিং করতে যাচ্ছি, আমরা যদি বাড়িতে এসে নতুন ড্রেস না দেখাতে পারি তখন কিন্তু শাশুড়ি মা খুব রেগে যাবে।
সোনিয়া, তুই কি বিয়ে করে বোকা হয়ে গেলি? আমাদের বাপের বাড়ি তো কাছেই, আমরা আমাদের বাপের বাড়ি থেকে কিছু পার্টি ড্রেস নিয়ে চলে আসবো, আর ওগুলোই আমরা আমাদের মুখ দেখার সেরিমনিতে পরবো। এরকম চিন্তা ভাবনা করে সোনিয়া এবং অঞ্জনা বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় তাদের সঙ্গে শেফালির দেখা হয়। আসলে শেফালি সেই সময় মুখ দেখার অনুষ্ঠানের জন্য বাগান পরিষ্কার করতে ব্যস্ত থাকে। তোমরা দুজনে এখন বাইরে যাচ্ছ? কালকেই তো আমাদের মুখ দেখার অনুষ্ঠান। আজকে তোমরা বাইরে গেলে সবাই তো তোমাদের মুখ দেখে ফেলবে, তাই তোমাদের বাইরে যেতে হবে না। তোমরা তো অনলাইনেই শপিং করে নিতে পারো। ও বাবা, আমাদের জায়েরা গাইয়া হলে কি হবে? এদের মাথায় বুদ্ধি আছে দেখছি। কিন্তু আমরা যদি এখন অনলাইনে শপিং করি তাহলে কালকের মধ্যে ড্রেসগুলো ডেলিভারি নাও হতে পারে। এদিকে আমাদের কাছে আমাদের পছন্দ মতো ড্রেস না থাকলে আমরা তো আর তোমাদের মতো শাড়ি টাড়ি পরতে পারবো না, তাই আমাদেরকে শপিং এ যেতেই হবে। এই বলে সোনিয়া এবং সঞ্জনা বাড়ি থেকে বেরোয়, কিন্তু তারা শপিং না করে বাড়ি পার্টি করতে চলে যায়। পার্টি করে বাড়িতে ফেরার সময় তারা ওয়েস্টার্ন ছোট ছোট ড্রেস পরে শ্বশুর বাড়িতে ঢোকে, কিন্তু তাদের এই অবস্থায় কেউ দেখতে পায় না। এভাবে দেখতে দেখতে সেই দিনটা কাটে। পরের দিন সকালবেলা, সেজো বৌমা, ও সেজো বৌমা, অনেক বেলা হয়ে গেল, ঘুম থেকে ওঠো। তোমাদের তো আজকে মুখ দেখার অনুষ্ঠান, তোমাদের সবাইকে তো রান্না বান্না করতে হবে, কিন্তু তোমরা এখনো বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছ। উফ, থামুন তো। সাত সকালবেলা এমন চিৎকার করছেন কেন? মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। এত চিৎকার চেঁচামেচি করার কি আছে শুনি? মুখ দেখার অনুষ্ঠানের দিন আমরা যদি আমাদের বিউটি স্লিপ না নিতে পারি তাহলে তো আমাদের দেখতে সুন্দর লাগবে না। বাবা, তোমরা দুজনে এখানে পড়ে পড়ে বিউটি স্লিপ নিচ্ছ, আর ওদিকে বড় বৌমা মেজো বৌমা ভোর 5টার সময় উঠে কত কিছু রান্না শুরু করে দিয়েছে। তোমাকে আর ছোট বৌমাকেও তো রান্না বান্না করতে হবে, তাই তো তোমাদের ডাকতে এলাম। দেখুন, আমরা দুজনে বাপের বাড়িতে কোনোদিনও রান্না বান্না করিনি, তাই আমরা এখানেও রান্না বান্না করতে পারবো না। এমনিতেও পাড়ার লোকে খেয়ে কিভাবে বুঝবে কোনটা কার হাতে রান্না? তাই আপনি বরং আপনার গ্রামের 2 বৌমাকে দিয়ে রান্না বান্না করিয়ে নিন। এই বলে সোনিয়া এবং সঞ্জনা আবার ঘুমিয়ে পড়ে, যার ফলে আশা দেবীর কিছু করার থাকে না। এভাবেই দেখতে দেখতে কয়েক ঘন্টার মধ্যেই বড় বৌমা এবং মেজ বৌমার সমস্ত রান্নাবান্না হয়ে গেলে তারা দুজনেই খুব সুন্দর করে সেজে গুজে বেনারসি শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বসে পড়ে। কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও সঞ্জনা এবং সোনিয়া কিছুতেই বাইরে আসতে চায় না। বলছি, তোমরা কি সেজো বৌমার ছোট বৌমার কোনো খবর জানো? অনুষ্ঠান তো শুরু হয়ে গেল, লোকজন সবাই চলে আসছে, কিন্তু এখনো ওদের দেখা যাচ্ছে না। কি ব্যাপার, ওরা গেল কোথায়? আমার মনে হয় ওরা মেকআপ করছে। আসলে আমরা তো গ্রামের মেয়ে, আমরা বেশি সাজগোজ করি না, আর শহরের মেয়েরা তো খুব বেশি সাজগোজ করতে পছন্দ করে, তাই হয়তো ওদের এত লেট হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত অতিথিরা সেখানে এসে যায়, আর তারা গ্রামের 2 বৌমার মুখ দেখার পর বাকি 2 বৌমার কথা জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু আশা দেবী কোনো উত্তর দিতে পারে না। এভাবেই দেখতে দেখতে অনেকক্ষণ কেটে গেলেও সঞ্জনা এবং সোনিয়া কিছুতেই বাইরে বেরিয়ে আসে না। আরে কি ব্যাপার, মুখ দেখার অনুষ্ঠানে তো শুধু 2 বৌমারই মুখটা দেখতে পেলাম, বাকি বৌমাদের মুখটা কখন দেখবো? আরে বাকি 2 জনকেও ডাকো, ওদেরকেও তো গিফট দিতে হবে। আমার মনে হয় আশার বাকি 2 বৌমা এই 2 বৌমার মতো অতটা সুন্দর নয়, তাই হয়তো আশা ওদের 2 জনকে আমাদের সামনে আসতে বারণ করেছে। কি তাই তো? যাই হোক মা, তোমরা দুজনে ভালো থেকো, তোমাদের হাতে রান্না খেয়ে আমাদের খুব ভালো লেগেছে। না না মাসিমা, আপনারা ভুল ভাবছেন। আমাদের বাকি 2 যাকেও খুব সুন্দর দেখতে, ওরা তো আমাদের থেকেও দেখতে সুন্দর। আসলে ওরা একটু সাজগোজ করতে বেশি সময় নিচ্ছে, আপনারা একটু অপেক্ষা করুন, দেখবেন ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ঠিক এমন সময় সঞ্জনা এবং সোনিয়া ব্যাকলেস মিনি ড্রেস পরে অনুষ্ঠানের মধ্যে চলে আসে, যা দেখে সবাই একেবারে আকাশ থেকে পড়ে। একই, তোমরা কি ধরনের জামা কাপড় পরেছো? তোমরা তো আমাকে বলেছিলে শপিং থেকে তোমরা নতুন নতুন ভালো ড্রেস কিনে আনবে, তোমাদের সাধারণ বুদ্ধিটুকু নেই? মুখ দেখার অনুষ্ঠানে কি পরতে হয় তোমরা জানো না? বড় বৌমা আর মেজ বৌমাকে দেখেছো কত ভদ্রভাবে শাড়ি পরেছে? ওফ মা, আপনি বড্ড ব্যাকডেটেড। আজকাল সবাই এরকমই জামা কাপড় পরে ঘুরে বেড়ায়। চারপাশ ঘুরে ফিরে দেখুন, তাহলেই তো বুঝতে পারবেন। অবশ্য আপনার বাকি 2 বৌমা তো গাইয়া, তাই ওদের সঙ্গে আমাদের তুলনা করলে চলবে না। আমরা শহুরে মডার্ন মেয়ে। উফ,
আমি তো এরকম পার্টিতে এই জন্যই আসতে চাইছিলাম না। নেহাত আপনি এত জোরাজুরি করলেন বলে তাই আসতে হলো। আপনি আগে যদি বলে দিতেন পার্টিতে এরকম ড্রেস অ্যালাউ নয়, তাহলে তো আমরা এখানে আসতামই না। এমন সময় সোনিয়া এবং সঞ্জনার এরকম আচার আচরণ দেখে পাড়া প্রতিবেশী প্রত্যেকেই তাদেরকে নিয়ে সমালোচনা করতে শুরু করে, যা দেখে সোনিয়া এবং সঞ্জনা খুবই রেগে যায় আর তারা সবার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। ঠিক এমন সময় সেখানে সুরজ এবং সাগনিক চলে আসে। তারা দেখে সোনিয়া এবং সঞ্জনা মুখ দেখার অনুষ্ঠানটা পুরো মাটি করার চেষ্টা করছে। দেখো সোনিয়া, তোমার যদি আমাদের এই ট্র্যাডিশনাল অনুষ্ঠানে ওয়েস্টার্ন ড্রেস পরতেই হয় তাহলে আমাকে ডিভোর্স দিতে হবে। আমি এরকম মেয়েকে কিছুতেই আমার বাড়ির বউ করতে পারবো না। তোমাদের জন্য পাড়ার সবার কাছে আমাদের মাথাটা হেট হয়ে গেল। তুমি যদি বাড়ির অনুষ্ঠানে এরকম পোশাক পরবে আমি জানতাম, তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। কালকেই আমি তোমাকে তোমার বাপের বাড়িতে রেখে আসবো। সুরজ এবং সাগনিকের মুখে এরকম কথা শুনে সোনিয়া এবং সঞ্জনা দুজনেই চুপ করে যায়। না না প্লিজ, তোমরা এরকম করো না। আসলে আমি বুঝতে পারিনি এত বড় কাণ্ড হয়ে যাবে। আমি আর কখনো এরকম কাজ করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তো ভেবেছিলাম মুখ দেখার অনুষ্ঠানে হয়তো কোনো পার্টি হবে। আমাদের খুব ভুল হয়ে গেছে। আপনি আমাদের ক্ষমা করে দিন মা। আসলে আমরা শহুরে মেয়ে বলে আমরা আপনাদের বাড়ির নিয়ম কায়দা সম্পর্কে ঠিকমতো বুঝতে পারিনি। আপনি এবার আমাদের যা করতে বলবেন আমরা তাই করব। দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আপনাদের সবার কাছে আমরা ক্ষমা চাইছি। আমরা আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে খুব ভুল করেছি। দয়া করে আমাদের ক্ষমা করে দিন। এই বলে সোনিয়া এবং সঞ্জনা তখনই নিজেদের জামা কাপড় বদলে বেনারসি শাড়ি পরে সেখানে চলে আসে, যা দেখে সবাই খুবই খুশি হয় আর সবাই শহরে দুই মডার্ন বৌমাকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে সোনিয়া এবং সঞ্জনা কখনোই ওয়েস্টার্ন ড্রেস পরে না কিংবা কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টাও করে না। কিছু একটা ব্যবস্থা করো অনির্বাণ। আমরা এখনো ইয়ং, আমরা যেভাবেই হোক খেয়ে দিয়ে কাটিয়ে দেব। কিন্তু মায়ের তো বয়স রয়েছে, মায়ের হেলথি খাবার খাওয়া দরকার। এতগুলো দিন ধরে একবেলা খাবার খেয়ে খেয়ে মায়ের চেহারাটা কেমন হয়ে গেছে। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমি তো চেষ্টা করছি সেলিনা, তুমি তো দেখতে পাচ্ছ আমি কত জায়গায় কাজ খুঁজছি, কিন্তু আমার হোটেলের খারাপ রেপুটেশনের কারণে আমাকে কেউ কাজ দিতেই রাজি হচ্ছে না। কাল অবধি যারা আমাকে দেখলে সেলাম ঠুকতো তারাও আমার পেছনে কথা বলে। তুমি তোমার মতো চেষ্টা করো, আমি আমার মতো চেষ্টা করি, দেখি কতদূর কি করতে পারি। প্রথম থেকেই সেলিনা এবং অনির্বাণের অবস্থা এরকম ছিল না। তারা অনেক সুখী দম্পতি ছিল। তাদের টাকা পয়সা খাবার দাবারের কোনো অভাব ছিল না। সেলিনা বিদেশে বড় হওয়া এক ধনী পরিবারের মেয়ে ছিল। সে তার বাবা মায়ের সঙ্গে এদেশে ঘুরতে এসে একটি বিশাল হোটেলে কিছুদিন থাকে। সেই হোটেলের মালিক অনির্বাণকে তার খুব পছন্দ হয়। সে অনির্বাণকে তার মনের কথা বললে অনির্বাণ সেলিনার প্রস্তাবে রাজি হয়। অনির্বাণ তার মা নির্মলা দেবীকে এই ব্যাপারে জানালে প্রথমে নির্মলা দেবী আপত্তি করলেও পরে সেলিনা এবং অনির্বাণের বিয়েতে সে রাজি হয়ে যায়। সেলিনা অনেক ভালো রান্না করতে পারত। সে সারাক্ষণ বাড়িতে নানান রকমের বিদেশি খাবার রান্না করত। বাহ বৌমা, এই খাবারটা তো দারুণ। আমি এত সুন্দর খাবার কোনোদিনই খাইনি। এই খাবারটা দেশি খাবার নাকি বিদেশি তা বোঝার একদম উপায় নেই, তার উপর এত ভালো খেতে। এটা কি গো বৌমা, তুমি আমাকে বানানো শিখিয়ে দেবে? অফকোর্স, কেন শিখিয়ে দেব না। আমি যা যা বিদেশি খাবার পারি আমি সব আপনাকে শিখিয়ে দেব। আর এই খাবারটাকে কেজিরি বলে। এটা আসলে খিচুড়ি, কিন্তু ব্রিটিশরা এর সঙ্গে চিকেন আর ফিশ মিশিয়ে এটাকে অন্যভাবে তৈরি করে, তাই এর নাম কেজিরি রেখেছে। বাবা, তুমি কত কিছু জানো বৌমা। আমার ছেলের সত্যিই চোখ আছে। বেছে বেছে এমন একটা ভদ্র, শিক্ষিত, গুণবতী, সংস্কারী মেয়েকে আমাদের বাড়িতে এনেছে। তোমাকে যতই দেখি ততই অবাক হয়ে যায়। তুমি আরো অনেক রান্না পারো তো? এভাবেই শাশুড়ি বৌমা গল্প করতে থাকে। তাদের দিন বেশ ভালোই কাটে। সেলিনা বিদেশে বড় হওয়া সত্ত্বেও যেভাবে এই দেশের রীতিনীতি সংস্কৃতিকে সে আপন করে নিয়েছিল তা দেখলে সকলেই অবাক হয়ে যেত। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সেলিনা এবং তার শাশুড়ি মা বসে গল্প করছে, এমন সময় খুব খুশি হয়ে অনির্বাণ সেখানে আসে। তাকে দেখে সেলিনা জিজ্ঞাসা করে, অনির্বাণ, হোয়াটস হ্যাপেন্ড? ওয়াই আর ইউ সো হ্যাপি? এত খুশি তুমি কেন? আমাদেরকেও বলো, আমরা তো আর ওয়েট করতে পারছি না। আরে বাবা দাঁড়াও দাঁড়াও, একটু নিঃশ্বাস তো নিতে দাও। বলছি, আমাদের হোটেল একটা দারুণ কন্ট্যাক্ট পেয়েছে। ওই কন্ট্যাক্টটাতে আমি আমার সমস্ত পুঁজি লাগিয়ে দিয়েছি। একবার যদি কন্ট্যাক্টটা সাকসেসফুল হয় তাহলে এই শহরে আমাদের আরো 5টা হোটেল খুলবে। তাহলে আমাদের আর পেছনে ঘুরে তাকাতেই হবে না কখনো।
এই খুশিতে আমাকে আর বৌমাকে কোনো ভালো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে চল। বৌমা তাহলে আরো নতুন খাবার খেয়ে সেগুলো রান্না করার পদ্ধতিও শিখে আসবে, তারপর আবার আমাকে বাড়িতে বানিয়ে খাওয়াবে। খুব মজা হবে। আহ মা, তুমি একদম ছোট বাচ্চাদের মতো কেন করছো বলো তো? আমিও এরকম ভাবেই তোমার কাছে বায়না করতাম। এবার আমি বুঝতে পারছি এইসব গুণগুলো আমি কার কাছ থেকে পেয়েছি। এই বলে তারা সকলে হাসতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি বড় রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে গিয়ে সেলিনা নানান রকমের খাবার বানানোর পদ্ধতি জেনে আসে। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। হঠাৎ একদিন অনির্বাণের ফোনে একটা ফোন আসে। অনির্বাণ জানতে পারে যে যেই কোম্পানির সঙ্গে ডিল করে সে তার সমস্ত পুঁজি লাগিয়ে দিয়েছিল তারা আসলে ফ্রড। তারা এমন ভাবেই আরো বেশ কয়েকটি হোটেলের মালিককে ঠকিয়ে কোটি কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এই ঘটনার পর অনির্বাণ এবং তার পরিবারের অবস্থার অবনতি ঘটে। অনির্বাণ সারাদিন কাজ খুঁজতে থাকে আর সেলিনা তার শাশুড়ি মায়ের খেয়াল রাখে এবং সংসার সামলায়। একদিন বিকেলে, আমাদের মনে হয় এই বাড়িটা এবার ছেড়ে দিতে হবে সেলিনা। হোটেলের সমস্ত ওয়ার্কারদের মাইনে বাকি, আর ব্যাংক থেকে যে লোনটা নিয়েছি ওটাও চোকাতে হবে। বাড়িটা বেচে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি ছোটবেলায় অনেক দারিদ্রতা দেখেছি, কিন্তু তুমি তো দেখোনি। তুমি অত ভালোভাবে কত আয়াস আরামে বড় হয়েছো, তাই আমি চাই তুমি তোমার দেশে ফিরে যাও। এখানে থেকে তোমাকে এত কষ্ট করতে হবে না। এসব তুমি কি বলছো? তুমি জানো না আমি আমার পরিবার ছাড়া কত বেশি লাভ করি, আর আমি তোমাদের একা ফেলে চলে যাব? সেটা কখনোই হবে না। আর আমি চলে গেলে মায়ের খেয়াল কে রাখবে? তুমি কাজ খুঁজতে থাকবে আর আমি বাকি সব সামলে নেব। এভাবেই আরো কয়েকদিন কাটে। সেলিনা এবং অনির্বাণ একটি ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। সেখানে একটি মাত্রই ঘর ছিল। সেখানে এসেও সেলিনার মুখ থেকে হাসি যায়নি। সে সব সময় মুখে হাসি নিয়েই থাকতো, আর ঘরে যা যা জিনিস থাকে তাই দিয়ে সে নানান রকমের খাবার বানিয়ে তার শাশুড়ি মা এবং স্বামীকে খাওয়াতো এবং নিজে মিথ্যা কথা বলে দিনের পর দিন শুকনো রুটি এবং জল খেয়েই থাকতো। আমার খুব বড়লোকি খাবার খেতে ইচ্ছে করছে বৌমা। আমি জানি আমাদের অবস্থা আগের মতো নেই। আমি হয়তো বাচ্চাদের মতো জেদ করছি, কিন্তু কি করব বলো? আমার ইচ্ছে হলে আর কাকে বলবো আমি এসব? ছেলেটা তো সারাদিন বাইরেই থাকে, কোনো কাজ খুঁজে পেল কিনা তাও জানি না। আমার আর এই সিদ্ধ ভাত আর রুটি তরকারি খেতে ভালো লাগছে না। তুমি আগে কত কিছু রান্না করতে, ওসব ভেবেই আমার জিভে জল চলে আসে। আপনি আমার কাছে লজ্জা করবেন না মা। আপনার যা যা ভালো লাগে আপনি আমাকে বলবেন। ঘরে যা আছে আমি তাই দিয়ে চেষ্টা করব আপনাকে নতুন কিছু বানিয়ে দেওয়ার। আর মায়ের খেয়াল রাখাটা মেয়ের ডিউটি। এই বলে সেলিনা আটা, ময়দা, তেল এবং সবজি সমস্ত কিছু এক জায়গায় জড়ো করে কি সব যেন বানাতে থাকে। আর নির্মলা দেবী অবাক হয়ে সেলিনার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সেলিনার রান্না হয়ে গেলে সে সেগুলো তার শাশুড়ি মাকে খেতে দিলে তার শাশুড়ি মা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এগুলো কি বৌমা? ছোট ছোট সিঙ্গারার মতো দেখতে। ঘরে যা ছিল তাই দিয়ে তুমি এত সুন্দর জিনিসটা কিভাবে বানালে? এগুলোকে কি বলে বৌমা? এগুলোকে ওয়ানচান বলে মা। এগুলোর ভেতরে চিকেন বা ফিশ এরকম জিনিস থাকে, কিন্তু আমাদের ঘরে তো ওসব নেই, তাই আমি সয়াবিন দিয়ে বানিয়েছি। আপনি তো সবই দেখলেন, এবার খেয়ে দেখুন তো কেমন হয়েছে। সেলিনার বানানো বিদেশি বড়লোকি খাবার খেয়ে তার শাশুড়ি মা এত খুশি হয় যে তার চোখে জল চলে আসে। আমি খুবই ভাগ্যবতী যে তোমার মতো বৌমা পেয়েছি। তখন অনির্বাণ অনেক ছোট ছিল। আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছিল। ওনার চিকিৎসা আর অনির্বাণের পড়াশোনার খরচ চালিয়ে আমার কাছে আর কোনো টাকাই থাকতো না। লোকটা কত কিছু খেতে চাইতো, আমি কিছুই দিতে পারতাম না। আমার আজও সেসব ভাবলে কষ্ট হয় যে লোকটা কত মনে আশা নিয়ে চলে গেল। আর আজকে দেখো, তোমাকে বললাম আর তুমি সঙ্গে সঙ্গে কিছু না কিছু একটা বানিয়ে দিলে। এসব শুনে সেলিনার চোখেও জল চলে আসে। এসব এখন ভাবতে হবে না মা, আপনি শান্তি করে খান। আপনার যখনই কিছু খেতে ইচ্ছা করবে আপনি বলবেন, আমি বানিয়ে দেব। খাওয়া দাওয়া শেষ করে নির্মলা দেবী ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর অনির্বাণ ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। বাড়ি ফিরে অনির্বাণ সেলিনার কাছে খাবার চাইলে সেলিনা বলে, আমি মায়ের জন্য ওয়ানছন বানিয়েছিলাম। মায়ের বড়লোকি খাবার খেতে ইচ্ছা করছিল, আর ঘরে ময়দা আর সয়াবিন ছাড়া কিছুই ছিল না, তাই ওসব দিয়ে খাবারটা বানিয়ে দিয়েছি। কিন্তু এখন আর আটা ময়দা কিচ্ছু নেই, ঘরে শুধু দুটো বাসি রুটি আছে। তুমি তো বাসি রুটি খেতে পারো না।
তাহলে আমরা এখন কি খাবো সেলিনা? আমি সারাদিন কিচ্ছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে। তুমি একটা কাজ করো, 10 টাকা দিয়ে পাশের শপ থেকে 2টো এগ কিনে নিয়ে এসো। আমি তোমাকে টর্টিয়া দিয়ে টাকো বানিয়ে দেব। ঘরে তো রুটি আছেই, আর ভেজিটেবল দিয়ে আমি ফিলিং বানিয়ে নেব। তুমি শুধু এগগুলো এনে দাও। সেলিনার কথা মতো অনির্বাণ তাড়াতাড়ি করে 2টো ডিম নিয়ে এসে তাকে দেয়। সেলিনা সেটা দিয়ে এবং বাসি রুটি উনুনে সেকে 2টো টাকো বানিয়ে দেয়। সেটা খেয়ে তারা সেদিন রাত্রে শুয়ে পড়ে। এভাবেই দিন কাটতে থাকে। সেলিনার বুদ্ধির কারণে তারা গরিব হওয়া সত্ত্বেও তাদের বাড়িতে প্রায় দিনই বড়লোকি খাবার রান্না হতো। কোনোদিন ঘরে আটা ময়দা কিছুই না থাকলে সে শুধুমাত্র টমেটো দিয়ে টমেটো স্যুপ বানিয়ে নিত, কখনো আবার নানান রকম সবজি দিয়ে ভেজিটেবল স্যুপ বানাতো। এরই মধ্যে অনির্বাণ একটি কারখানাতে দিনমজুরের কাজ পায়। তাকে ভারী ভারী বস্তা বহন করতে হতো। সে সারাদিন ক্লান্ত হয়ে ফিরলেও তার মাথায় একটা জিনিসই ঘুরতো, যে হয়তো তার স্ত্রী আজকেও কিছু স্পেশাল বানিয়ে রেখেছে। এই আশাতেই সে আরো মন দিয়ে কাজ করত, যাতে সময় মতো সে রেশন নিয়ে ফিরতে পারে। একদিন সে বাড়ি ফিরে দেখে তার স্ত্রী জাপানিজ নুডলস বানিয়েছে। এসব তুমি কিভাবে বানালে সেলিনা? এত সুন্দর নুডলস কিভাবে বানালে? কোথাও থেকে কিনলে? এখানে তো পাওয়াও যায় না। তোমার বাবা মা পাঠায়নি তো? এগুলো কিন্তু একদম ঠিক নয়। তুমি ওনাদের আমাদের অবস্থার কথা কেন জানিয়েছো? তুই একের পর এক প্রশ্ন করলে বৌমা কিভাবে উত্তর দেবে? আগে শুনে নে কিভাবে এত কিছু করলো। আমি সব দেখেছি বসে বসে। এত গুণী বৌমা আমার, কি আর বলবো। এসব শুনে অনির্বাণ আবার সেলিনাকে জিজ্ঞাসা করে। তখন সেলিনা বলে, এটা তো খুবই সহজ, আমার মাও আমাকে বানিয়ে খাওয়াতো। আগে রুটির মতো করে আটা বেলে নিই, ওই রুটিটাকে অনেকগুলো লম্বা লম্বা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর ওই টুকরোগুলো সিদ্ধ করে ওগুলো দিয়ে নুডলস বানিয়েছি। এবার তোমরা খেয়ে বলো কেমন লাগলো। সেলিনার বুদ্ধি শুনে তারা দুজনেই অবাক হয়ে যায়। তারা খুবই আনন্দ করে সবাই মিলে খায়। তুমি তো কামাল করে দিয়েছো সেলিনা, কেউ ভাবতেও পারবে না রুটি তরকারির উপকরণ দিয়ে তুমি জাপানিজ নুডলস বানিয়ে দিয়েছো। সত্যি মা ঠিক বলে একদম, তুমি আসলেই খুব গুণী। আই এম প্রাউড অফ ইউ সেলিনা। আমি ভাবছিলাম একটা ক্লাউড কিচেন খুলবো, সেখানে আমি রান্না করব আর লোকে এসে খাবার কিনে নিয়ে যাবে। আমাদের তো সবাইকে বসিয়ে খাওয়ানোর মতো স্পেস নেই। কেমন হবে এমন করলে? আমি অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু টাকার অভাবে আমি বলতে পারিনি। এটা তো খুবই ভালো আইডিয়া। তুমি যেভাবে সস্তায় বিদেশি খাবার বানাও সেভাবে কোনো রেস্টুরেন্ট বানাতে পারবে না। কিন্তু একটা ব্যবসা শুরু করতে গেলে তো অনেক টাকার দরকার। কিন্তু আমার তো এখন এত টাকা নেই, কি করে হবে বলো? টাকা নিয়ে তুমি চিন্তা করো না, আমি ড্যাডিকে বলবো আমাকে কিছু টাকা পাঠিয়ে দিতে। আমি সেটা দিয়েই শুরু করব। পরে ব্যবসায় লাভ হয়ে গেলে আমি বাবাকে টাকা রিটার্ন করে দেব। কেন তুমি বাবার থেকে টাকা চাইবে কেন? আমরা থাকতে ওনার থেকে নেব কেন? তাহলে কি আমাদের সম্মান থাকবে? তুমি কি চাও তোমার শ্বশুর বাড়ির মান সম্মান নষ্ট হোক? কিন্তু মা, তাহলে এতগুলো টাকা আমরা কোথা থেকে পাবো? কোনো কিন্তু নয়, আমি এখনো বেঁচে আছি। তুমি আমার ইচ্ছা কখনো অপূর্ণ করনি। নিজে না খেয়ে আমাকে বিদেশি খাবার রান্না করে খাইয়েছো। এবার আমাকে কিছু করতে দাও, আর তুমি একদম না করবে না। এই বলে নির্মলা দেবী সেলিনাকে তার গলার হারটা খুলে দেয়, কিন্তু সেলিনা কিছুতেই সেটা নিতে চায় না। এখন এটা নিয়ে ব্যবসা শুরু করো তোমরা, পরে ব্যবসায় উন্নতি হলে আমাকে এর থেকেও দামি আর একটা হার বানিয়ে দেবে। এভাবেই সেলিনা তার ক্লাউড কিচেন শুরু করে। তার হাতের বিদেশি রান্না এত সস্তায় পেয়ে চারিদিক থেকে লোকে ছুটে আসে তার খাবার কিনতে। প্রত্যেকদিন কোনো না কোনো ইউটিউবার সেখানে এসে তাদের ভিডিও বানায়, আর সেই ভিডিও দেখে আরো অনেক অনেক লোক তাদের খাবার খেতে আসে। বিদেশি বৌমার হাতে রান্না খেতে হাজার হাজার লোক ভিড় করে। দেখতে দেখতে তাদের ব্যবসায় এত উন্নতি হয় যে তারা কয়েকদিনের মধ্যে অনেক ধনী হয়ে যায়। তারা তাদের পুরানো বাড়িঘর সব ফিরে পায়। সেলিনা তার নিজের রেস্টুরেন্টও খোলে। দেখবেন মা, এবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আর আমাদের কোনো রকমের অভাব থাকবে না। আমরা সবাই মিলে সামলে নেব। কয়েকদিন পরেই অনির্বাণের ব্যবসার টাকা নিয়ে যেই লোক বিদেশে চলে গিয়েছিল সেও ধরা পড়ে, এবং অনির্বাণও তার হারানো সম্মান এবং প্রতিপত্তি ফেরত পায়। এখন তাদের হোটেল এবং রেস্টুরেন্ট একসঙ্গে রমরমিয়ে চলছে। তাদের সত্যি আর পেছনে ফিরে তাকাতে হয় না। এভাবেই তারা হাসি খুশি জীবন অতিবাহিত করতে থাকে।